সবাইকে আমন্ত্রণ সব খবরে আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল। টাকার হিসাবে রেকর্ড দাম বাড়ল বিদ্যুতের। প্রতি ইউনিটে এখন লাগবে বাড়তি 1.5 টাকা করে। নতুন হিসাব বিলে গুনতে হবে জুন থেকে। এই বুধবার বিকেলে এই সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। প্রতি ইউনিট খুচরা বিদ্যুতের দাম বাড়ল 1.5 টাকা, অর্থাৎ প্রায় 17%, আর পাইকারিতে সেটা 20%। সেই হিসাবে লাইফলাইন ইউজার বা 50 ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের প্রতি কিলোওয়াটে ব্যয় হবে 5 টাকা 32 পয়সা করে। আরও 25 ইউনিট বেশি ব্যবহার করলে সেই খরচ পৌঁছাবে 6 টাকা 18 পয়সায়। সবচেয়ে বেশি মধ্যবিত্ত ব্যবহারকারী অর্থাৎ 76 থেকে 200 ইউনিটের স্ল্যাবে ইউনিট প্রতি লাগবে 8 টাকা 50 পয়সা। 300 ইউনিট ব্যবহার করলে 9 টাকা 10 পয়সা, 400 ইউনিটে 9 টাকা 62 পয়সা এবং 600 ইউনিটের বেশি হলে প্রতি কিলোওয়াটে 17 টাকা 35 পয়সা গুনতে হবে গ্রাহকদের। আমরা বোধহয় কমানোর পর্যায়ে এখন আসি না, কিন্তু কমানোর পর্যায়ে আমরা হয়তো আসতে পারবো। কমানোর পর্যায়ে নাও যদি আসি, ভবিষ্যতে হয়তো পারবে না এমন অবস্থায় যেতে পারি আমরা। কারণ আমরা যদি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যদি উৎপাদনে আসে, যেটা প্রত্যাশিত 1200 + 1200, এবং যদি রিনিউয়েবল যে টার্গেট আমরা অ্যাচিভ করতে পারি, তাহলে দেখা যাবে যে কস্টলি যে বিদ্যুৎ কেন্দ্রগুলো সেগুলো চালানোর আর প্রয়োজন পড়বে না। জ্বালানির পর বিদ্যুতের দাম বাড়ানোর কারণে অসন্তুষ্ট সাধারণ মানুষ। তারা বলছেন, একে তো মূল্যস্ফীতির কারণে দিশেহারা, তার উপর বিদ্যুতের বাড়তি মূল্য জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলবে, চাপ তৈরি করবে আয়ের উপরে। সাধারণ গ্রাহকদের দাবি, সরকার বড় বড় প্রকল্প না করে জনবান্ধব খাতে ভর্তুকি বৃদ্ধি করুক। কেউ কারেন্টের চুলা, রাইস কুকার, বিভিন্ন জিনিস ইউজ করা শুরু করলাম। এখন যদি এটারও দাম বৃদ্ধি পায়, তখন তো আমরা আসলে কি করব, কোনো উপায় এখন খুঁজে পাচ্ছি না। সব কিছুর দাম বাড়ছে, সেই সাথে যদি বিদ্যুতের দামটাও বাড়ে, তো বেসিক্যালি যেটা হবে, মানুষ খুব চাপে পড়ে যাবে। এখন তো খরচ বেড়ে গেল, আমরা কিভাবে চলবো? দেশের অর্থনীতি খুব খারাপ। আমরা যারা ব্যবসা করি, আমরা তো বুঝি যে দেশে কি অবস্থা। অনিয়ম দুর্নীতির কারণেই বেড়েছে বিদ্যুতের উৎপাদন খরচ, এমন অভিযোগ করে এর দায় সাধারণ মানুষের উপর চাপিয়ে দেওয়ার এমন সিদ্ধান্তকে অনৈতিক বলছে রাজনৈতিক দলগুলো। তাড়াহুড়ো করে বিদ্যুতের দাম বৃদ্ধি গণবিরোধী এবং জনগণের সাথে প্রতারণা বলে মন্তব্য নেতাদের। দাম বাড়ানোর এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে এই নিয়ে সংসদে আলোচনার দাবিও তাদের। দলগুলো বলছে, বিদ্যুতের এই দাম বৃদ্ধির সবচেয়ে বেশি প্রভাব পড়বে দরিদ্র নিম্ন আয়ের মানুষের উপর। এই সিদ্ধান্ত থেকে সরে না আসলে জনগণকে সাথে নিয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে কোনো কোনো দল। বিশেষ করে দিনমজুর শ্রেণীর বা নিম্ন আয়ের শ্রেণী যারা আছেন, প্রান্তিক জনগোষ্ঠী যারা আছেন, তাদের জন্য জীবনটা একটা দুর্বিষহ অবস্থা দাঁড়াবে আমাদের মনে হচ্ছে। এই দাম বাড়ানোর মধ্য দিয়ে জনগণের প্রায় 20,000 কোটি টাকার পকেট কাটবে, কিন্তু জনগণের পকেটের তেমনি দুরবস্থা। তো সেখানে পকেট কাটা মানে কি? তার মানে তার অন্যান্য খরচ কমিয়ে দিয়েই আজকে তাকে এই ধরনের বিদ্যুৎ ব্যবহারের কাজটা করতে হবে। আসছে অর্থ বছরে নিয়ন্ত্রণমুক্ত বাজেট দেখা যাবে, এমন মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত বাজেট পূর্ব আলোচনায় তিনি বলেন, দেশের প্রতিটি মানুষকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করাই সরকারের লক্ষ্য। বাজেটে সোলার সহ নবায়নযোগ্য জ্বালানির উপরে সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করা হবে। অর্থনীতির সুফল যেন কেবল একটি গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ না থেকে সবার কাছে পৌঁছায়, সেই বিষয়ে গুরুত্ব আরোপ করেন। এ সময় তিনি বলেন, কারিগর, শ্রমিক, ক্ষুদ্র পেশাজীবী এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আরও কার্যকর অর্থনৈতিক সুযোগ তৈরি করতে হবে। We want to democratize the economy, and Bangladesh's প্রত্যেকটি মানুষ should be able to participate in the economic activities of the country. Everybody should have a fair go at economic to participate in the economy, and also এটার বেনিফিট, অর্থনীতির বেনিফিট বাংলাদেশের মানুষের কাছে যেতে হবে, শুধুমাত্র কিছু লোকের কাছে না, সব মানুষের কাছে যেতে হবে। এবার নিজের দোষ স্বীকার করে আদালতের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন রামিসা ধর্ষণ এবং হত্যা মামলার আসামি সোহেল রানা। একই সাথে অভিযুক্ত করেন ডলার নামের এক ব্যক্তিকে। বুধবার রামিজা ধর্ষণ এবং হত্যা মামলায় আত্মপক্ষ সমর্থনের জন্য আসামি সোহেল রানা এবং তার স্ত্রীকে তোলা হয় আদালতে। তখন সোহেল রানা দায় স্বীকারোক্তিমূলক বক্তব্য দেন, তবে সোহেলের স্ত্রী স্বপ্না নিজের দোষ স্বীকার করেননি। আত্মপক্ষ সমর্থনের আগে সোহেল ও স্বপ্না খাতুনের বিরুদ্ধে দেয়া 16 জনের জবানবন্দির নির্মম বর্ণনা তাদের পড়ে শোনান বিচারক। পুরোটা সময় আসামিরা কাঠগড়ায় নিশ্চুপ দাঁড়িয়েছিলেন।
দুই পক্ষের যুক্তি তর্ক উপস্থাপন ছিল এদিন। পরে রায় ঘোষণার দিন ধার্য করবেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। রেকর্ড বহির্ভূত কোনো ব্যক্তির নাম যদি কোনো আসামি বলেন, সেইটা আসলে আদালতের প্রসিডিংয়ে বিবেচনাযোগ্য বিষয় না। আসামি বলেছে আমি ভুল করেছি, আমি মাপ চাই। তার পক্ষে কোনো ছাপাই সাক্ষী নাই বিদেশে আজকে ছাপাই সাক্ষী দিবে না। রাজধানী মিরপুরে ৭৫ বছর বয়সী নূরজাহান বেগমের মরদেহ উদ্ধারের ঘটনার তদন্ত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে নূরজাহান বেগমের সঙ্গে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে কিনা সে বিষয়ে তদন্তের নির্দেশনা চাওয়া হয়েছে। বুধবার দুপুরে সুপ্রিম কোর্টের আইনজীবী শরীফ সরকার জনস্বার্থেই রিট দায়ের করেন। রিটের পক্ষের আইনজীবী ব্যারিস্টার এইচ.এম. সঞ্জিত সিদ্দিকী গত ৩১ মে ঢাকার মিরপুর ১১ নম্বরের একটি বাসা থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান বাশির জানান, নূরজাহান বেগম যে বাসায় ছিলেন সেটা তার মেয়ের বাসা। সেখানে তিনি মেয়ের সঙ্গেই থাকতেন। বাসাটি খুবই নোংরা ছিল। ওসি বলেন, নূরজাহান বেগমের সন্তানরা সবাই প্রতিষ্ঠিত। এই ঘটনায় নূরজাহান বেগমের স্বজনদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তবে তিনি ঠিক কবে কী কারণে মারা গেছেন তা এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করানো হয়েছে। প্রতিবেদন পেলেই বিস্তারিত জানা যাবে। এদিকে চরম অবহেলায় মায়ের মৃত্যুর ঘটনায় তার ছেলে যুগ্ম সচিব আনিসুর রহমানকে মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য প্রকৌশল এবং উন্নয়ন পদ থেকে সরিয়ে দিয়েছে সরকার। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে জানানো হয়েছে তাকে পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। গত ৩১ মে ঢাকার মিরপুর ১১ নম্বরের একটি বাসা থেকে দুর্গন্ধ পেয়ে 999-এ ফোন দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে বৃদ্ধা নূরজাহান বেগমের পচে যাওয়া মরদেহ উদ্ধার করে। ঘটনার পর জানা যায় তার এক ছেলে সরকারের যুগ্ম সচিব, আরেক ছেলে বুয়েটের শিক্ষক এবং এক মেয়ে স্থানীয় স্কুলের শিক্ষিকা। এমন উচ্চশিক্ষিত এবং প্রতিষ্ঠিত সন্তানদের মায়ের প্রতি এই চরম অবহেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে তীব্র সমালোচনার ঝড় বইছে। এরই প্রেক্ষিতে যুগ্ম সচিবের বিষয়ে সিদ্ধান্ত নিল জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে আরও বলা হয়, ৪ জুনের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত না হলে তিনি তাৎক্ষণিক অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজ বলে গণ্য হবেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা নারায়ণগঞ্জ ডেমরা ডিএনডি বাঁধ সংক্রান্ত এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে সচিবালয়ে উচ্চ পর্যায়ের সভাটি অনুষ্ঠিত হয়। ডিএনডি বাঁধের দীর্ঘমেয়াদী উন্নয়ন এবং জনদুর্ভোগ লাঘবের লক্ষ্যে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহ আলম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল সালাম এবং রাজুক চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভায় ডিএনডি এলাকায় জলাবদ্ধতা নিরসন এবং বাঁধের সামগ্রিক ব্যবস্থাপনার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও নির্দেশনা দেওয়া হয়। এবারে হাম পরিস্থিতি। হাম এবং উপসর্গে দেশে মৃতের সংখ্যা ৬০০ ছাড়ালো। বুধবার আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণহানি বেড়ে দাঁড়ালো ৬০১ জনে। নতুন রোগী এখন ১,২৬৫ জন। ময়মনসিংহ মেডিকেলে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৯ জন। সিলেট মেডিকেলে ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ৫৯ জন। জেলার বিভিন্ন হাসপাতালে মোট চিকিৎসাধীন ২৩৯ জন। এছাড়া বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম এবং খুলনার বিভিন্ন হাসপাতালে রোগীদের ভিড় রয়েছে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকটে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী স্বজনদের। হাম এবং উপসর্গে মৃত্যু না থামায় উদ্বেগ বাড়ছে অভিভাবকদের মাঝে। রাজধানীর আদ্দিন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে কমিটি। বুধবার সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, শিশুদের মৃত্যুতে অবহেলা রয়েছে তা বোঝা যায়। তারপরও তদন্ত প্রতিবেদন অনুসারেই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আরেকটি তদন্ত রিপোর্ট জমা দেওয়ার কথা আছে স্বাস্থ্য অধিদপ্তরের গঠিত কমিটির। ৬টা বেবি সম্পূর্ণ অবহেলার কারণে মারা গিয়েছে এবং রাজুকও যে রিপোর্ট দিচ্ছে সেটাতে টোটালি আনঅথরাইজড ইন্টারনাল স্ট্রাকচার। সব কিছু বিবেচনায় আমার মনে হয় না এই মামলায় তারা কোনো বেনিফিট পাবে বা এই অপরাধে তারা কোনো ছাড় পাবে, আমার মনে হয় না। হাদি হত্যাকাণ্ড নিয়ে পশ্চিমবঙ্গের নির্বাচনে পরাজিত প্রার্থীর বক্তব্য আমলে নিচ্ছে না ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এই কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী শামা ওয়ায়েদ। হাদি হত্যা নিয়ে মসনদ হারানো মমতা ব্যানার্জির মন্তব্য বাংলাদেশের কাছে বিবেচ্য নয় বলেও জানান তিনি। হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিতে সচেষ্ট সরকার। সীমান্ত হত্যার এবং প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর নিয়েও কথা বলেন শামা ওয়ায়েদ।
পরাজিত একজন নেতা একটা কথা বলেছে, দ্যাট ইজ নট আওয়ার ম্যাটার। অলরেডি তো আমরা এটা নিয়ে কাজ চলছে, কাজ এগিয়েছে, আমাদের এগিয়েছে, এবং আমরা এটা নিয়ে খুবই সিরিয়াসলি হোম মিনিস্ট্রি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছে। হাদি হত্যার বিচার আমরা চাই। এদিকে হাদি হত্যায় ভারত অন্তর্বর্তীকালীন সরকারকে যুক্ত করেছিল কি না সেটি তদন্ত করে বের করার দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে এমন দাবি জানায় সংগঠনটি। বলেন, হাদির খুনিরা সীমান্ত পেরিয়ে যাওয়ার পেছনে বিজিবি প্রধানকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। এছাড়া দেশের গোয়েন্দা সংস্থাগুলো সম্পৃক্ত থাকার আশঙ্কা করছে ইনকিলাব মঞ্চ। জুলাই পরবর্তী সময়ে ভারত আওয়ামী লীগের মাধ্যমে আধিপত্যবাদ কায়েম করত, তাই ভারতের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় ওসমান হাদি। বলেন, ভারতের সাথে এই দেশে যারা খুনিকে সেফ এক্সিট দেওয়ার চেষ্টা করেছে তারাও খুনি। দেশের এমন কোনো ব্যক্তি বা সংস্থায় হত্যাকাণ্ডে জড়িত আছে যারা এখনো ক্ষমতাসীন, যার পরিচয় জানলে দেশ অস্থিতিশীল হয়ে যাবে। হাদিকে শুধু আওয়ামী বিরোধিতার কারণে হত্যা করা হয়নি বলেও দাবি করেন তারা। এখন তদন্তের বিষয় সামনে এসে দাঁড়িয়েছে যে ভারত এই খুনের পুরো প্রক্রিয়াটা সম্পন্ন করবার জন্য ইন্টারিমকেও এই কাজে অন্তর্ভুক্ত করেছিল কিনা সেইটা আমরা জানতে চাই। অন্যদিকে বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনা যেন থামছেই না। এদিন আবারও জয়পুরহাটের 5 বিবি সীমান্তে আন্তর্জাতিক আইন অমান্য করে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। উপজেলার পূর্ব ওচনা ঘোনাপাড়া সীমান্ত এলাকায় ঘটনা ঘটে। শূন্য রেখার কাছাকাছি কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করলে বিষয়টি বিজিবিকে জানায় স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছে বেড়া দেওয়ার কাজে বাধা দেয় বর্ডার গার্ড বাংলাদেশ। পরে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক হয়। সেখানে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে ঘটনাস্থলে কঠোর নজরদারি করছে বিজিবি। এদিকে সাতক্ষীরা সীমান্তে বিএসএফ এর গুলিতে 2 যুবক গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি স্বজনদের। ভোরে আহত মহিউদ্দিন এবং শাহিনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের দাবি, সীমান্ত এলাকা থেকে ফেরার পথে তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে বিএসএফ। এতে শাহিনের হাতে এবং মহিউদ্দিনের পিঠে গুলি লাগে। তবে এখনও সীমান্তে বিএসএফ এর গুলি ছোড়ার বিষয়টি নিশ্চিত করেনি বিজিবি। ভাঙনের দ্বারপ্রান্তে পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেস বুধবার নিজ দলের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিদ্রোহ করলেন তৃণমূলের 58 জন বিধায়ক। বিধানসভার বিরোধী দলীয় নেতা হিসেবে দল থেকে বহিষ্কৃত ঋতুব্রত ব্যানার্জিকে বেছে নিয়েছেন তারা। বিরোধী দলীয় নেতা হিসেবে ঋতুব্রতর নাম প্রস্তাব করে বিধানসভার স্পিকার রথীন্দ্র বসুর কাছে চিঠি দিয়েছিলেন তৃণমূলের বিদ্রোহী বিধায়করা। 80 জন বিধায়কের মধ্যে 58 জনের সই ছিল চিঠিতে। তাদের প্রস্তাব গ্রহণ করে ঋতুব্রতকে বিরোধী দলনেতার স্বীকৃতি দিয়েছে স্পিকার। এই ঘটনার পর পশ্চিমবঙ্গে তৃণমূল এবং এর শাখা সংগঠনগুলোর সব কমিটি ভেঙে দিয়েছেন সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ভয়াবহ অগ্নিকাণ্ডে ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হোটেলের রেস্তোরাঁয় কমপক্ষে 21 জন নিহত হয়েছেন, যার মধ্যে 17 জনই বিদেশি নাগরিক। ভারতীয় গণমাধ্যমের দাবি, প্রাণ হারানোর তালিকায় রয়েছে বাংলাদেশীয়। দগ্ধ হয়েছেন আরও বেশ কয়েকজন। বুধবার সাউথ দিল্লির মালভিয়ানগর এলাকায় হোটেলটির নিচতলায় অবস্থিত রেস্তোরাঁ থেকে ছড়িয়ে পড়ে আগুন। জানা যায়, বৈদ্যুতিক চুলা চালু করতে গেলে হঠাৎ আগুন ধরে যায়। দ্রুত ছড়িয়ে পড়ে চারপাশে। এই সময় সেখানে অবস্থান করছিলেন অন্তত 40 জন অতিথি। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস ও জরুরি উদ্ধারকারীরা। প্রাণ বাঁচাতে জানালা দিয়েও লাভ দেয় অনেকে। বেশ কিছু মানুষকে উদ্ধার করা হলেও ঘটনাস্থলে প্রাণ হারায় অন্তত 21 জন। নিহতদের মধ্যে 18 জন বিদেশি নাগরিক, যার মাঝে রয়েছেন কয়েকজন বাংলাদেশীয়। গুরুতর আহত এবং দগ্ধদের নেওয়া হচ্ছে হাসপাতালে। এই ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে যুদ্ধবিরতির মধ্যে আবারও পাল্টাপাল্টি হামলায় জড়িয়েছে যুক্তরাষ্ট্র ইরান। মঙ্গলবার ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ দ্বীপ কেশমে হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী প্রতিরক্ষার স্বার্থে, এবং তেহরানের বিভিন্ন হামলার জবাবে চালানো হয়েছে এই হামলা, এমনটাই বিবৃতিতে দাবি করেছে সেন্ট্রাল কমান্ড। টার্গেট করা হয় ইরানি সামরিক বাহিনীর একটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন, তবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। এর আগে মধ্যপ্রাচ্যের কয়েকটি মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন ছোড়ে ইরান। বাহরাইনে 3টি এবং কুয়েতে 2টি ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিতের দাবি করে যুক্তরাষ্ট্র। কমপক্ষে 2 দফায় টার্গেট করা হয় কুয়েতের মার্কিন ঘাঁটি। এছাড়াও পারস্য উপসাগরে নৌযান লক্ষ্য করে ছোড়া কয়েকটি ড্রোন প্রতিহত করা হয়। পণ্য উৎপাদনে জোরপূর্বক শ্রম বন্ধে যথেষ্ট পদক্ষেপ না নেয় বাংলাদেশ সহ 7টি দেশের উপর অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র। গত মার্চে শুরু হওয়া এক তদন্তের ফলাফলের ভিত্তিতে এই পদক্ষেপ নিল মার্কিন বাণিজ্য প্রতিনিধির কার্যালয় USTR। দেশটির ট্রেড অ্যাক্ট সেকশন 301-এর আওতায় পরিচালিত হয় এই তদন্ত। বলা হচ্ছে 7টি দেশ কার্যকরভাবে ফোর্সড লেবার বা জোরপূর্বক শ্রমে তৈরি পণ্যের বাণিজ্য ঠেকাতে ব্যর্থ হয়েছে।
এতে মার্কিন বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তৈরি হচ্ছে অসম প্রতিযোগিতা। বলা হয় এই ধরনের পণ্য আমদানিতে কার্যকর নিষেধাজ্ঞা আরোপে ব্যর্থ হয়েছে 54টি দেশ, যার মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত, চীন, জাপান, ভিয়েতনাম, এছাড়া পাকিস্তান, কানাডা, মেক্সিকো সহ 6 দেশকে বিদ্যমান নিষেধাজ্ঞা কার্যকরে ব্যর্থ হিসেবে উল্লেখ করা হয়েছে। যেসব দেশ জোরপূর্বক শ্রমে তৈরি পণ্য আমদানি নিষিদ্ধ করেছে বা প্রতিশ্রুতি দিয়েছে তাদের ক্ষেত্রে অতিরিক্ত 10% শুল্ক এবং অন্য দেশগুলোর জন্য প্রস্তাব করা হয়েছে 12.5%। তবে বস্ত্র ও পোশাক খাতের জন্য ছাড়ের ব্যবস্থাও রাখা হয়েছে। আগামী 22 জুন পর্যন্ত সব পক্ষের মতামত গ্রহণ করবে সরকার। শুনানি হবে আগামী মাসে। সাগর রুনি হত্যা মামলার সবশেষ অবস্থা জানতে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে দেখা করেছেন তাদের একমাত্র সন্তান মেঘ। বুধবার দুপুরে অ্যাটর্নি জেনারেলের অফিসে আসেন মেঘ। তার সঙ্গে ছিলেন মামলার বাদী এবং নিহত রুনির ছোট ভাই নওশের আলী রোমান। মামলার অগ্রগতি নিয়ে হতাশা ব্যক্ত করেন তারা। এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, ঘটনার সময় যারা তদন্তের দায়িত্বে ছিলেন তাদের হদিস পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যে এই মামলা তদন্তে গঠিত টাস্কফোর্স আদালতে একটি অগ্রগতির প্রতিবেদন জমা দিয়েছেন। এছাড়া এই টাস্কফোর্স মামলার সকল দিক তদন্ত করছে বলে জানান তিনি। পাশাপাশি বিচার নিয়ে মেঘের উৎকণ্ঠার কথা তদন্ত কর্মকর্তাদের কাছে তুলে ধরার কথা বলেছেন অ্যাটর্নি জেনারেল। 2012 সালের 11 ফেব্রুয়ারি নিজ বাসায় সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার এবং মেহেরুন রুনি হত্যা ঘটনা ঘটে। পরে শেরেবাংলা নগর থানায় মামলা করেন রুনির ছোট ভাই নওশের আলী রোমান। অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডক্টর সেলিনা হায়াত আইভি। বুধবার রাত 10টার পর গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি। কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার শিরিন আক্তার জানান, আগেই আদালতের মাধ্যমে জামিন হয় সেলিনা হায়াত আইভির। রাতে কারাগারে জামিনের কাগজপত্র পৌঁছায়। পরে নথি যাচাই বাছাই শেষে তাকে মুক্তি দেয় কারাগার কর্তৃপক্ষ। এদিকে আইভির জামিনে আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন তার আইনজীবী। গত বছরের 9 মে নারায়ণগঞ্জ শহরের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে মোট 12টি মামলা রয়েছে। আমরা দীর্ঘ আইনি প্রক্রিয়ায় এই লড়াই চালিয়ে গেছি এবং ন্যায় বিচার পেয়েছি। এবং যেই মোকদ্দমাগুলি আইভির বিরুদ্ধে দায়ের করা হয়েছে সেই মোকদ্দমাগুলি মূলতই ভিত্তিহীন। এই মোকদ্দমার সাথে মেয়র আইভি কোনোভাবেই জড়িত না। ব্রাহ্মণবাড়িয়ায় মব সৃষ্টি করে বিজিবির কাছ থেকে আটক পণ্যবাহী গাড়ি নিয়ে গেছে চোরা কারবারিরা। বুধবার বিকেলে কসবা উপজেলার নয়নপুর বাজারে ঘটে এই ঘটনা। বিজিবির 60 ব্যাটালিয়নের সিইও শরীফুল ইসলাম জানান, কসবা সীমান্ত থেকে একটি পিকআপ ভারতীয় অবৈধ পণ্য নিয়ে আসে। বিজিবি সদস্যরা পিকআপ ভ্যানটি আটক করে। এ সময় স্থানীয় কিছু লোকজন জড়ো হয়ে বিজিবি সদস্যদের উপর চড়াও হয়। পরিবেশ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বিজিবি ট্রাকটি ছেড়ে দেয়। বিষয়টি তদন্ত করে চোরা কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বর্ডার বাংলাদেশ। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। বুধবার সন্ধ্যায় শহরের রিজার্ভ বাজার এলাকায় তৃতীয় দিনের মতো বিক্ষোভ সমাবেশ করেন তারা। সেখানে বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের সম্প্রীতি, উন্নয়ন এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে দীপেন দেওয়ানের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই তার পদত্যাগ প্রত্যাহার গ্রহণ না করে পুনরায় মন্ত্রীর দায়িত্বে বহাল রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা। শহর ছাড়াও জেলায় এবং বিভিন্ন উপজেলায় এই কর্মসূচি পালিত হয়েছে। মৌলভীবাজারের জুড়িতে বজ্রপাতে 6 চা শ্রমিক পরিবারের 13টি গরু এবং একটি মহিষের মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের কুচাই জালাই এবং পাথরটিলা চা বাগান এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, দুপুরে ঝড় বাতাসের সাথে কয়েক দফা বজ্রপাত হয়। এ সময় মাঠে থাকা চা শ্রমিক পরিবারের 13টি গরু একটি মহিষ ঘটনাস্থলেই মারা যায়। পরে মৃত গরু মহিষ মাটি চাপা দেওয়া হয়। বজ্রপাতে গবাদি পশুগুলোর মৃত্যুতে নিঃস্ব হয়ে পড়েছে 6টি চা শ্রমিক পরিবার। নিহত গবাদি পশুগুলোই ছিল তাদের পরিবারের আয়ের অন্যতম উৎস। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সরকারি সহায়তার দাবি করেন স্থানীয়রা। প্রাণের আম সংগ্রহ এবং পাল্পিং কারখানা পরিদর্শন করেছেন ইন্দোনেশীয় রাষ্ট্রদূত মিস লিস্তিওয়াতি। বাংলাদেশের কৃষি প্রক্রিয়াজাত কারখানা পরিদর্শনের অংশ হিসেবে তিনি বুধবার রাজশাহীর গোদাগাড়িতে প্রাণের বরেন্দ্র ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন করেন। ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতকে স্বাগত জানান প্রাণ আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল এবং কারখানা জেনারেল ম্যানেজার হজরত আলী। এ সময় রাষ্ট্রদূতকে প্রাণের উৎপাদন ও দেশ বিদেশে বিপণন কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়। পরিদর্শনকালে তিনি প্রাণের আম সংগ্রহ এবং পাল্পিং কার্যক্রমের প্রশংসা করেন। একই সাথে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক আরও বৃদ্ধি এবং কৃষিখাতে শিল্প খাতে সহযোগিতা বৃদ্ধির কথাও উল্লেখ করেন। এ ছিল আমাদের আজকের সব খবরের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।